নুসরাত হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির ১০ জনই খালাস, বহাল ২ জনের ৪ আসামির যাবজ্জীবন, ঢালাও ফাঁসি দেয়া বিচারকের ক্ষমতা প্রত্যাহার। তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই। এর ফুটেজটা যদি আদালতের সামনে আসতো, সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে। সাজা কার্যকরের দাবি পরিবারের। আমরা এর রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এর রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে। রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না বললেন ভারতীয় হাই কমিশনার। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী বাংলাদেশ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কাজ করছে ঢাকা, দিল্লি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিশৃঙ্খলার আশঙ্কা নেই বললেন রিজভী। ভোটের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না মন্তব্য সিএসির। গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নয় হুঁশিয়ারি জামায়াতের। ৭২-এর সংবিধান সামনে রেখেই সংস্কার হবে বললেন আইনমন্ত্রী। সরকারের ৬ মাসে অর্থনীতি পুনরুদ্ধারে স্বচ্ছতা ও সংস্কারের অভাব দেখছে সিপিডি। বিদ্যুতের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে মাদ্রাসাটির বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন ও ১০ জনকে খালাস দিয়েছেন আদালত। বিচারিক আদালতের রায় যথাযথ না হওয়ায় সংশ্লিষ্ট বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি যে মাদ্রাসার ছাত্রী ছিলেন, সেই মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তার হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ২০১৯ সালের এপ্রিলে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার নথি অনুযায়ী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। সেই মামলা তুলে না নেওয়ায় নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এমন নৃশংস ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সে বছর অক্টোবরে অধ্যক্ষ সিরাজ সহ ১৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চের দেয়ার রায়ে সেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। আর ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ১০ জনকে খালাস দেওয়া হয়। যথাযথ বিচার করতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিনি এই জাজমেন্টটা রায় দেওয়ার ক্ষেত্রে কার কিভাবে দণ্ড দেওয়া উচিত, কার কি কতটুকু মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা, সেটাও আমলে নিতে ব্যর্থ হয়েছেন। এই বিচারক মামুনুর রশিদকে ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্যই আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। এদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, সিসিটিভি ফুটেজ গায়েব করে দেয়ায় নুসরাত হত্যার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। মাননীয় হাইকোর্ট বিভাগ 2 জনের আপনার ডেথ বহাল রেখেছেন। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্য দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই। এর ফুটেজটা যদি আদালতের সামনে আসতো, সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। নুসরাত হত্যা মামলায় 16 আসামি কারাগারে রয়েছে। যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ জেলখানায় সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতে দেয়ার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নুসরাতের পরিবার। রায় দ্রুত কার্যকরের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। রায় ঘিরে নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ।
আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার হাইকোর্টের রায়ের পর ফেনীর সোনাগাজীতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সোমবার উচ্চ আদালতের ঘোষিত রায়ে 16 আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। দীর্ঘ 7 বছর পর আলোচিত নুসরাত হত্যার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। দ্রুত রায় কার্যকরের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। ধন্যবাদ আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে। তবে রায়কে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নুসরাতের গ্রামের বাড়িতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সবসময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকব। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের রায় সন্তুষ্ট প্রকাশ করেছেন এলাকাবাসীও। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। এলাকাবাসীর যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা রায় পেয়েছি। এই রায়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছিল। আজকে আদালতের মাধ্যমে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। 2019 সালের 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। পরে মামলা হলে মামলা তুলে না নেয় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেয়া বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর জেলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে দ্বিতীয় দিনের মতো শোক র্যালি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিক সমাজ। কয়দিন আগেও রংপুর নগরীর মাছপাড়া এলাকার এই বাড়িতে ছিলেন গণপতি চক্রবর্তী ও তার পরিবার। শনিবার রাতে পুলিশ 4 জনের মরদেহ উদ্ধার করলেও এখনো প্রতিবেশীরা ভিড় করছেন বাড়িটির সামনে। ঘটনার পরদিন স্থানীয় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন আসামিরা। তবে এ নিয়ে দ্বিমত আছে স্থানীয়দের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 2 জনকে গ্রেফতার করে একটা ব্রিফিং দেওয়া হয়েছে, যেটা জনগণ যে ব্রিফিং নিয়ে সন্দেহ প্রকাশ করছে। এর নেপথ্যে আরো অনেকেই বা একটা সংঘবদ্ধ প্রভাবশালী ক্ষমতাধর চক্র জড়িত রয়েছে। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। এদিকে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান 4 জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারণ তো স্পষ্ট বলা মুশকিল, এটা সেন্সিটিভ ইস্যু, আমরা যেন সেভাবেই কথা বলি। তবে এটা হত্যাকাণ্ড এটুকু বলা যেতে পারে। এদিকে পুনরায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও শোক র্যালি করেছেন জেলা স্কুলের শিক্ষার্থীরা। পুলিশ বলছে এই ঘটনায় কেউ জড়িত থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে। ছবির মেটাডাটা দেখালাম, সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় চক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। 4 হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক নাগরিক সমাজের প্রতিনিধিরা। রংপুর নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাহিনীটিকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিসভার 18তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত আইনে ব্যাটালিয়নকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাগুলোর নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানব পাচার, ধর্ষণ সহ নানা কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব 2 দেশের বাণিজ্যে পড়বে না।
উভয় দেশের স্বার্থে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে এমন মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে সকল স্থলবন্দর সচল করতে একমত হয়েছে ঢাকা ও দিল্লি। আর দুই দেশের বাণিজ্য বাড়াতে টাস্ক ফোর্স গঠনের কথা জানান বাণিজ্য মন্ত্রী। এদিকে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহের কথা জানায় যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা দিল্লির মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। তবে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ করে দেওয়ার পর সেই সফরের অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছে ঢাকা। তবে রাজনৈতিক এমন অবস্থানের প্রভাব বাণিজ্যিক সম্পর্কে পড়বে না বলে মনে করছে দুই দেশ। বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে দুদেশের বাণিজ্য আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জন্য অর্থনীতি এবং রাজনীতি দুটোই গুরুত্বপূর্ণ। তবে মানুষের চাওয়া দুই দেশের উন্নয়ন। অর্থনৈতিক বিবেচনা কখনো রাজনীতিকে ছাপিয়ে যায়। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 13 বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক এই সম্পর্ক এগিয়ে নেওয়ার যেসব সুযোগ রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। উন্নয়নের সুযোগ যে সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাইকমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তার দেশ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, বিএনপি সরকারের নীতি এবং নির্বাচনী ইশতেহার পূরণে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে আশ্বাস পাওয়া গেছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা দিল্লি। দুই দেশের সুবিধামতো সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে। গত 7 আগস্ট সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্রতিরক্ষা চুক্তি। নেটোর আদলে তৈরি এই চুক্তির পরেই বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে শুরু হয় নানা আলোচনা। এরই মধ্যে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়টি তুলে ধরেন। বলেন, যদি মুসলিম দেশগুলোর মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো চুক্তি হয়, সেখানে বাংলাদেশের উপস্থিতি অস্বাভাবিক নয়। ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। সো let's see, it's being viewed positively. দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারসাম্যপূর্ণ কূটনীতি পরিচালনার কথাও জানান প্রতিমন্ত্রী। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা বলেন তিনি। দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে বাংলাদেশের ফরেন ইকোনমিক এন্ড সিকিউরিটি পলিসির একটা ব্যালেন্স রাখা। এদিকে জ্বালানি সহযোগিতা নিয়েও মধ্যপ্রাচ্যের পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান হুমায়ুন কবির। জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি। দুপুরে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকায় বিশৃঙ্খলা ছাড়াই মনোনীত প্রার্থীরা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে আসেন রুহুল কবির রিজভী। আর এ উপলক্ষেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, স্লোগানে মুখরিত চারপাশ। নেতারা বলেন, রিজভির মতো একজন ত্যাগী নেতাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করায় তৃণমূল উজ্জীবিত হবে। রিজভী আহমদকে মূল্যায়ন করার মাধ্যমে এটাই তো প্রমাণিত হয়েছে। তারেক রহমান নিজেই তো নেতাকর্মীদের, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের যারা গত 17 বছর কষ্ট করেছেন তাদেরকে মূল্যায়ন করবেন। তৃণমূলের নেতাকর্মীদের অবশ্যই উৎসাহিত করবে এবং দল আগের চাইতে বেশি পরিমাণে সুশৃঙ্খল এবং সুসংগঠিত হবে। তারেক রহমান যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, আমরা আশা করি যে আমাদের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে সেই বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দিবে। শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন, দলকে শক্তিশালী করতে হবে। এবার স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক না থাকায় বিশৃঙ্খলা ছাড়াই মনোনীত প্রার্থীরা জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা তারা সবকিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না, তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। বলেন, ত্যাগী ও যোগ্যদেরই মূল্যায়ন করবে বিএনপি। জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় এই কথা বলেন তিনি। দিনক্ষণ এখন বলা যাবে না, বললে তো লাভ নাই, শুধু শুধু বলে দিনক্ষণ। এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমাদের কিছু আইন কানুনের আমরা সংশোধন করতেছি, বিধিবিধান সংশোধন করতেছি, এটা একটু সময় লাগবে। শুধু আমার ইলেকশন কমিশনের একার প্রস্তুতি না, এই সমস্ত বাহিনী যারা ইলেকশনে কাজ করবে তাদের প্রস্তুতি তো দরকার আছে, তাই না? তারা এই প্রস্তুতি দরকার। যথাসম্ভব আমরা সবকিছু বিবেচনায় নিয়ে একটা অ্যাপ্রুভেড টাইমে যাতে আমরা শুরু করতে পারি সেভাবে আমরা ব্যবস্থা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। দুপুরে সৌদি রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সময় সুপ্রিম কোর্ট সহ দেশের বিচার বিভাগের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন প্রধান বিচারপতি। গণভোটের রায় কার্যকরে তিল পরিমাণ ছাড় দেবে না জামায়াত, একথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার সব জায়গায় নির্লজ্জ দলীয়করণ করছে। সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়। 70 ভাগ লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। অনেকগুলো তাদের প্রতিশ্রুতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছেন। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। মেগা প্রকল্প তারা বলছিল মেগা প্রকল্প নিবে না, তারা শিক্ষা স্বাস্থ্য এগুলোতে ইনভেস্ট করবে, অবকাঠামোতে তারা ইনভেস্ট করবে না, কিন্তু আমরা দেখছি তার বেশ বড় কয়েকটি মেগা প্রকল্প তারা নিয়েছে। 72-এর সংবিধানকে ভিত্তি ধরেই সংবিধান সংস্কার করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া গত 6 মাসে দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি বলেও দাবি করেন তিনি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের আমদানি নির্ভর নীতির কারণে জ্বালানি খাতের তৈরি সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। সংবিধান যতক্ষণ পর্যন্ত আছে, এই সংবিধানকে আমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ায় যে জুলাই সনদকে আমার সামনে রাখতে হবে, যেগুলোকে আমরা সংস্কারের জন্য স্বাক্ষর করেছি। গত 17 বছরে উত্তোলনের জন্য কোনো টাকাই খরচ করা হয় নাই।
তাহলে অন্তত মাটির নিচে যা আছে তা দিয়ে অন্তত নির্ভর থাকতে পারতাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যাই হোক না কেন, আমার তো অন্তত গ্যাস দিয়ে চলবে 10-15 বছর, সেই ব্যবস্থাও করে দিয়ে যায় নাই। তাহলে এরকম একটা কিন্তু সংকটের উত্তরাধিকার, রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে আমরা এখানে দাঁড়িয়ে আছি। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অন্যদিকে যখন তখন আন্দোলন করে গণতান্ত্রিক অভিযাত্রা বিনষ্ট না করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাসাস আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় জুলাই আন্দোলনের গভীরতা ও তাৎপর্য অনুধাবন করে সেই অনুযায়ী দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী। অনুষ্ঠানে বিরোধী দলের আন্দোলনের নামে চলমান কর্মকাণ্ডের সমালোচনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় অনুষ্ঠানে জাসাসের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়। দীর্ঘ 17 বছর পরে যে আমরা গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে পেরেছি এবং এই ধারাটা যাতে আমরা অব্যাহত রাখতে পারি, সেটার জন্য যাতে মাঝপথে আবার আমরা ব্যর্থ হয়ে না যাই। দেশে যদি আমরা আমাদের প্রকৃতভাবে লড়াই করতে পারি, আমাদের সরকার ঘোষণা করেছে আমরা একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা প্রশাসন চাই, আমরা নিরলস কাজ করে যাচ্ছি। সরকারের প্রথম 6 মাসে অর্থনীতি কাঙ্ক্ষিত গতিতে ঘুরে দাঁড়াতে পারেনি। প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ 12টি সূচকে অগ্রগতি দেখা গেছে, তবে অবনতি হয়েছে 19টি সূচকে। এমন মূল্যায়ন বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডির। সংস্থাটি বলছে এই সময়ে 95টি শিল্প কারখানা বন্ধ হয়েছে, কাজ হারিয়েছেন 62,000 মানুষ। সোমবার সরকারের 6 মাসের পারফরমেন্স পর্যালোচনার শীর্ষক মিডিয়া ডায়ালগে এসব তথ্য তুলে ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার শুরুতেই হোঁচট খেয়েছে জ্বালানি আর বিদ্যুৎ সংকটে। তাই সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রথম 6 মাসে বাড়েনি কর্মসংস্থান, বরং জ্বালানি সংকটে বন্ধ হয়েছে 95 শিল্প কারখানা, কাজ হারিয়েছে 62,000 মানুষ। এমন মূল্যায়ন তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ভোলাতে গ্যাস থাকার পরেও সেগুলোকে নিয়ে আসার ক্ষেত্রে সঞ্চালন ইত্যাদির বিষয়ে আমাদের উদ্বেগ রয়ে গেছে। ও কলকারখানা এবং গার্হস্থ্য জীবনে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ডক্টর দেবপ্রিয় বলছেন, আগের সরকারের কাছ থেকে বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। দুর্বল ব্যাংকিং খাত, খেলাপি ঋণ, অর্থ পাচার ও রাজস্ব ঘাটতির মতো বড় চ্যালেঞ্জ ছিল। তবে এসব সামলে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে আশানুরূপ গতি দেখা যায়নি সরকারের প্রথম 6 মাসে। এই সরকার যখন আসে, তার কিছু সে উত্তরাধিকার সূত্রে কিছু কাঠামোগত অসুবিধা পেয়েছে। টাকা নাই, ব্যাংকের অবস্থা খারাপ এবং অনেক টাকা পাচার হয়ে যাওয়া এবং অনেক টাকা অনাদায়ী থাকা ব্যাংকের ইত্যাদি বিষয়গুলো আমরা সেখানে বলেছি। চলতি অর্থ বছরের রাজস্ব সংগ্রহের পরিকল্পনাকে উচ্চাভিলাষী উল্লেখ করে সিপিডি বলছে, বছর শেষে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘাটতি থাকতে পারে। 1 লক্ষ কোটি টাকা ঘাটতি হয়েছিল, অর্থাৎ ওনারা যে প্রাক্কলন করেছিলেন তার 17% ওনারা আহরণ করতে পারেন নাই, 1 লক্ষ কোটি টাকা। তবে কৃষি খাতে 10,000 কোটি টাকা ঋণ মওকুফ, প্রান্তিক গ্রাহকদের বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। এটা ইতিবাচক বলে আমরা মনে করি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে বৈঠক করল ইসরায়েল ও সিরিয়ার প্রতিনিধি দল। আলোচনায় সিরিয়ার সাধারণ ও সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন, যেখানে দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এই চুক্তি ভবিষ্যতে আরও বিস্তৃত সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরীয় সূত্র জানায়, ইসরায়েলের হামলা ও গ্রেপ্তার বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া এবং আলোচনা আবারও শুরুর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।